সরকারের প্রতিনিধির সাথে দিল্লির ব্যবহার গ্রহণযোগ্য ছিল না, মন্তব্য তথ্য উপদেষ্টার। বাংলাদেশের মর্যাদা বিবেচনা করে ভারতকে নীতি গ্রহণের আহ্বান। শুধু ইন্ডিয়ার না, অন্য যে কোনো দেশ ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে, এটাই আমরা চাই। আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে পর্যালোচনা চলছে একনেক সভায়। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই আলোর মুখ দেখতে পারে প্রকল্পটি। বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী গণতান্ত্রিক দল, বললেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। জনগণের কল্যাণে সংসদে কথা বলে যাবে জামায়াত, জানালেন বিরোধী দলীয় নেতা। রামিসা হত্যা মামলার পেপার বুক প্রস্তুত। চট্টগ্রামে 6 কার্যদিবসে শেষ হল শিশু ধর্ষণ মামলার বিচার কাল রায়। ময়মনসিংহে ধর্ষণ ও হত্যা মামলায় একজন গ্রেফতার। পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার ঘটনায় তোলপাড়। ঝুঁকির শঙ্কায় কাজ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। চুক্তি অনুযায়ী কাজ করার দাবি রেল মন্ত্রণালয়ের। অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। একটি গণতান্ত্রিক সরকারের একজন প্রতিনিধির সাথে ভারতের ইমিগ্রেশন যে আচরণ করেছে তা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বাংলাদেশের মর্যাদা বিবেচনা করে ভারতকে নীতি গ্রহণের আহ্বান জানান তিনি। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। বলেন, তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এসব ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও বিশ্বাস তার। এই নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। ভবিষ্যতে প্রকৃত আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। বন্ধু পাল্টানো যায়, এটা ফরেন পলিসির ক্ষেত্রে খুবই বলা হয়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, এটা সত্য কথা। কিন্তু এই কথাটা আসলে ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্য, তাই না? তারা চাইলেও আমাদেরকে পাল্টাতে পারছেন না, আমরা তার প্রতিবেশী হিসেবে থেকেই যাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের সরকার ওই ব্যাপারটা বুঝবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটাকে আসলে আমি মনে করি যে এক ধরনের বার্তা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগে আলোর মুখ দেখছে 1 দশক ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমির উপর এই জোন তৈরি হবে। খরচ হবে 4,189 কোটি টাকা। এর মধ্যে প্রায় 2,500 কোটি টাকা ঋণ দেবে চীন। এই সংক্রান্ত প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। 5 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা চলছে। পরিকল্পনা কমিশন জানায়, দেশে চীনা বিনিয়োগের পরিধি বাড়াতেই এই উদ্যোগ। এটি বাস্তবায়ন হলে $50 কোটি বিনিয়োগ আসবে। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। প্রকল্পের আওতায় গ্যাস, বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতু সহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। থাকবে 1200 মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পটির সমীক্ষা ও ডেভেলপার হিসেবে মনোনীত হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি। এর বাইরে পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প রয়েছে এজেন্ডায়। এর বাইরে 100টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে একনেক সভায়। এক রাতে 4 ড্র দেখল বিশ্বকাপে অভিষেক ম্যাচে চমক দেখালো বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। অন্যতম ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোল শূন্য ব্যবধানে রুখে দিয়েছে তারা। এই রূপকথার মহানায়ক 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া। স্পেনের 7টি নিশ্চিত গোল ঠেকিয়ে মাঠে যেন মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ম্যাচের প্রথম 30 মিনিট পর্যন্ত গোল মুখে মাত্র একটা শট নেয় স্পেন। প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে হার বাড়ায় দলটি। ম্যাচের 40 মিনিটে ওপেন নেটেও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার ফেরান তোরেস। ক্রসবারে লেগে ফিরে আসা বলে অর্জাবালের হেডও সেভ করেন ভজিনিয়া। ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় তুলেও ফেরান তোরেস কিংবা লাপোর্তেরা ভাঙতে পারেননি কেপ ভার্দের রক্ষণ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্পেনকে।
বিশ্বকাপে জি গ্রুপে 2-2 গোলে ড্র হলো ইরান ও নিউজিল্যান্ডের লড়াই। নিউজিল্যান্ডের হয়ে 2টি গোলই করেন ইলাইজা জাস্ট। 7 মিনিটে নিউজিল্যান্ডকে লিড এনে দেন ইলাইজা। তবে 32 মিনিটেই রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। প্রথমার্ধ 1-1 স্কোর লাইনের পর দ্বিতীয়ার্ধের 55 মিনিটে আবারও এগিয়ে যায় অল হোয়াইটরা। 8 মিনিটের ব্যবধানে রেজাইয়ানের দারুণ এক ক্রসে অনেকটা লাফিয়ে হেডে ইরানকে সমতায় ফেরান মোহেবি। 2-2 সমতার পর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি আর কেউ। তাতে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। প্রতিযোগিতামূলক ম্যাচে এটি ছিল দুই দলের প্রথম লড়াই। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় কোচ লিওনেল স্কালোনির। ইনজুরি কাটিয়ে খেলবেন গোলরক্ষক অ্যামি মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। বিপরীতে চমক উপহার দিতে প্রস্তুত রিয়াদ মাহরেজের আলজেরিয়া। বাংলাদেশ সময়ে সকাল 7টায় শুরু হবে ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। বিশ্বকাপ মিশন শুরুর আগে স্বস্তির হাসি কোচ লিওনেল স্কালোনির মুখে। শঙ্কার মেঘ কেটেছে, চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলছেন গোলরক্ষক এমি মার্টিনেজ। সংবাদ সম্মেলনে হাসি মুখে সেই তথ্য নিশ্চিত করেছেন স্কালোনি নিজেই। এমিলিয়ানো মার্টিনেজ ভালো আছে, তাকে নিয়ে ইনজুরির যে শঙ্কা ছিল তা কেটে গেছে। তাকে পাওয়া যাবে এবং প্রথম ম্যাচে খেলতে সে প্রস্তুত। আলজেরিয়ার বিপক্ষে দিবু তার সেরাটা দিতে মুখিয়ে আছে। সুখবর আছে আক্রমণ ভাগে। নাম্বার 9 পজিশনে শতভাগ ফিট হুলিয়ান আলভারেজ। আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হতে এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকাকে লড়তে হবে লাউতারো মার্টিনেজের সঙ্গে। তবে রক্ষণে অভিজ্ঞ তাগলিয়াফিকোর সার্ভিস মিস করবে আলবিসেলেস্তারা। আলজেরিয়াকে হারাতে দুই ধরনের কৌশল ঠিক করে রেখেছেন স্কালোনি। 4-3-3 অথবা 3-5-2। তাগলিয়াফিকোর সার্ভিস মিস করবে আলবিসেলেস্তারা। আলজেরিয়াকে হারাতে দুই ধরনের কৌশল ঠিক করে রেখেছেন স্কালোনি। 4-3-3 অথবা 3-5-2 ফরমেশনে ম্যাচ শুরু করবে আলবিসেলেস্তারা। এলেমটেনের শেষ বিশ্বকাপের শুরুটা ভালো করতে সব বিকল্পই হাতে রেখেছেন এই আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। আসলে আলজেরিয়া মরক্কোর মতোই এক প্রতিপক্ষ। তারা বেশ একই রকম খেলে। তাদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং তাদের একজন দারুণ কোচ আছেন যাকে আমিও চিনি এবং যিনি তার দলকে খুব ভালো খেলান। আর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটি দেখলে বোঝা যায় কেন আপনার আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। স্পেনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো প্রতিপক্ষই সহজ নয়। 12 বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার র্যাঙ্কিং 27 নম্বরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে দলটির বড় ভরসা নিঃসন্দেহে রিয়াদ মাহরেজ। জমাট রক্ষণের সঙ্গে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা আফ্রিকার প্রতিনিধিদের। বিশেষ করে গোলরক্ষক পজিশনে সবার দৃষ্টি থাকবে জিদান পুত্র লুকা জিদানে। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারানো ও উরুগুয়ের সঙ্গে ড্রয়ের আত্মবিশ্বাস সঙ্গী টিম আলজেরিয়ার। প্রথম ম্যাচটি সবার জন্যই কিছুটা অজানা বা রহস্যময়। এ কারণে আমাদের নিজেদের উপর মনোনিবেশ করা, নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করা এবং কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম ম্যাচের ফলাফল সবসময় আপনাকে পরবর্তী ম্যাচগুলোর দিকে আরো বেশি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দু দল। 2007 সালের সেই ম্যাচে 4-3 গোলে জিতেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই কানসাস সিটি স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে, তাই বাড়তি সতর্কতা আলবিসেলেস্তা শিবিরে। পূর্ণ শক্তিমত্তা এবং সেরা কৌশল নিয়েই মাঠে নামবেন কোচ স্কালোনি। বিপরীতে 12 বছর পর বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া অপেক্ষায় আছে একটি অঘটন জন্ম দেয়ার। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে গ্রুপ পর্বের সব ম্যাচ মিস করতে যাচ্ছেন সেলেসাও তারকা ফুটবলার নেইমার। ইএসপিএনের তথ্য অনুযায়ী পায়ের পেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় অনুশীলন শুরু করতে পারেনি এই তারকা ফুটবলার। তাই গ্রুপ পর্বের পরের 2 ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তবে সাম্প্রতিক মেডিকেল পরীক্ষার ফল এখনও প্রকাশ করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ধারণা করা হচ্ছে নকআউট পর্বের আগে তাকে পুরোপুরি ফিট করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
বিএনপি বিপ্লবী দল নয়, উদারপন্থী গণতান্ত্রিক একটি দল। বিএনপি আমলে সাংবাদিক দমন সবচেয়ে কম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে গণমাধ্যম কমিশন। এ সময় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা করার আহ্বান জানান তিনি। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। রাষ্ট্রকে অবশ্যই সেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকতে হবে, যেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকলে পরে একজন সাংবাদিকের যেমন পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত মর্যাদাকেও নিশ্চিত করতে হবে। জামায়াত এনসিপি সরকারের সাথে মিলমিশের বিরোধী দল নয়, যে কোনো যৌক্তিক বিষয়ে সংসদে বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দলের ভূমিকা সামনে আরও শক্তিশালী হবে। দুপুরে এলডি ভবনে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে এবারের বিরোধী দল। জামায়াত আমির মন্তব্য করেন, 2008-এর পর কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। এর পরবর্তী সময়ে সরকারি বিরোধী দল ও সরকারের ভূমিকায় ছিলেন। জামায়াত আমির বলেন, বর্তমানে সংসদে বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে। জানান, যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলার সুযোগ থাকবে ততদিন সংসদ থাকবে এই বিরোধী দল। তিনটা সংসদ নির্বাচনে কোনো কার্যকর বিরোধী দল ছিল না, যা সরকারি দল তাই বিরোধী দল। বরঞ্চ আমরা লক্ষ্য করেছি যে সরকারি দল বিরোধী দল মিলে মন্ত্রণালয়ে ভাগাভাগি হয়েছে। আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না, এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপার বুক প্রস্তুত। হাইকোর্টে আসামিদের জেল আপিল শুনানির জন্য গৃহীত হওয়ায় যে কোনো দিন শুরু হবে এই স্পর্শকাতর মামলার শুনানি। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত মাসে পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র 14 দিনের মাথায় বিচারিক আদালত দুজনকেই মৃত্যুদণ্ড দেন। সেই ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানির জন্য এবার অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক প্রস্তুত করল হাইকোর্ট। এর আগে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুল জামান রাজা নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চে আবেদনটি গৃহীত হয়েছিল। চট্টগ্রামের আলোচিত বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে শেষ হওয়ার পথে। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক শেষে মামলার রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। সকালে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত এই আদেশ দেন। এর আগে মাত্র 3 কার্যদিবসে মামলার 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। গত 9 জুন আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরপর চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হয়। গত 21 মে নগরের বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি গুদাম কক্ষে 3.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় শিশুটির বাবা মেহেদি হাসান বাদী হয়ে বাকুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ 13 দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জিজ্ঞাসাবাদের 3 জনকে আটক করা হয়। পরে একজনকে মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। স্বজনরা জানায়, রোববার বিকেলে টাঙ্গানহাটি গ্রামের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু নিশামণি। সন্ধ্যায় কংস নদীতে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। এই ঘটনায় মামলা করে শিশুটির পরিবার।
পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশজুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবেই মাটি কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ সেতু, যার মাধ্যমে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল সংযোগ স্থাপনের পাশাপাশি সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় টিম যমুনা দেখা যায় রেল সংযোগ সেতুর ৮৪ থেকে ৮৭ নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। মাটি কাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবো। এটা তো সাধারণ যার বিবেক আছে ও তো এই জায়গা থেকে মাটি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্ষতিগ্রস্ত হইব যে পিলারের সাথে মাটির জন্য লয়ে গেছে গা, ক্ষতিগ্রস্ত হবে না? হবে তো। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউএসএ ইটভাটায়। সেখানে মালিক বা ম্যানেজার কাউকে না পাওয়া গেলেও শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছি ওই ব্রিজের তলতে। কিনে আনছেন? কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারো, আমরা তো বল না, আমাকে রাখতে কইছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে রাখ করে মাটি বিক্রি করে, আমরা কি রাখতে থাকি নাকি? পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যিনি কনসালটেন্ট আছেন তার তত্ত্বাবধানে এবং ওই প্রকল্পের যে মূল ঠিকাদারি তার একটা পার্ট হিসেবে এটা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের এই বক্তব্যে সন্তুষ্ট না, আমরা অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেয়েছি। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ক্লিয়ার যে তাদের স্টেটমেন্ট অথবা তাদের যে চিঠিপত্র বা তাদের অনুমোদনপত্র সেগুলো আমরা চেয়েছি। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি। ভায়াডাক্টের সময় কন্ট্রাক্টর একটা অস্থায়ী রাস্তা নির্মাণ করেছিল। দেখা ছিল ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। যেহেতু অনেকদিন ধরে মাটিগুলো এখানে বসে গেছে, মাটি এখন আর ওদের অস্থায়ী রাস্তা বলে মনে হয় না। এখন মনে হচ্ছে যে এটা মাটির নিচ থেকে পিলারের নিচ থেকে মাটিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় স্থাপনা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ভবিষ্যতেও কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির শর্ত জানা না ইসরায়েল, সমঝোতা নিশ্চিতের পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন হুমকি এখনো শেষ হয়নি, নিজেদের প্রতিরক্ষায় কাজ করে যাবেন তিনি। পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না ইরানকে। এমন সময় এই কড়া বার্তা দিলেন যখন ইরান যুদ্ধের ফলাফল নিয়ে নিজ দেশে বিরোধীদের তোপের মুখে নেতানিয়াহু। অভিযোগ, ট্রাম্পের চাপিয়ে দেওয়ার শর্ত মেনে নিজেকে ব্যর্থ নেতা প্রমাণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন সময় যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি হলো যখন রাজনৈতিকভাবে নিজ দেশে কঠিন সময় পার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে নিজের নেতৃত্বের ব্যর্থতাই স্পষ্ট করেছেন। ইরান ফ্রন্টে নেতানিয়াহুর কূটনৈতিক পরাজয়ের চেয়ে বড় পতন আগে হয়নি। একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, আমি আপনার বস, যাই বলবো তাই করতে হবে। রাষ্ট্র হিসাবে ইসরায়েল যুদ্ধে জয়ী হলেও নেতানিয়াহু হেরে গেছেন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বললেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের তোপের মুখে নিজের শক্ত অবস্থানের জানান দেন তিনি। দাবি করেন শান্তি চুক্তির শর্তাবলী জানেনই না। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি, কিন্তু হুমকি এখনো শেষ হয়নি। সতর্ক থাকতে হবে। ইসরায়েলকে ঘিরে গভীর নিরাপত্তা বলয় করে তুলেছি। গাজা, লেবানন ও সিরিয়ায় তা করেছি। দেশকে রক্ষায় যতদিন প্রয়োজন এসব অঞ্চলে অবস্থান করব। যে কোনো মূল্যে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।
দশকের পর দশক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করে আসছি। এটিকে নিজের জীবনের মিশনও বলতে পারি। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। ট্রাম্পের সাথে সুসম্পর্ক থাকলেও দেশের নিরাপত্তার স্বার্থে আপোষ করবেন না বলে জানান নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি বহু বছর একে অপরকে চিনি। অনেক বিষয়ে মতের মিল আছে, দ্বিমতও আছে। তবে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং আমি সে বিষয়ে আপোষহীন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল। নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মুখে উঠে এসেছে এমন মন্তব্য। লেবাননের দক্ষিণ থেকে সেনা সরিয়ে নেওয়া হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী কাটজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।